হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 7 রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারততীর্থ কবিতাটি আমি তোমাদের সাথে আলোচনা করেছি। একদম লাইন ধরে ধরে তোমাদের আমি বুঝিয়ে দিয়েছিলাম বিষয়বস্তুটা। কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। পসিবল হলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকেও চেক করে নিতে পারো। আজকে আমি তোমাদের সাথে কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। তো দেখো, এখানে প্রথমে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমেই দেখো আছে, কবিতায় ভারত ভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন? তো কেন ভারত ভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারততীর্থ কবিতায় কবি ভারত ভূমিকে পূর্ণতীর্থ বলেছেন। সময় স্রোতে আর্য, অনার্য, দ্রাবিড়, চীন, শক, হুন, পাঠান, মোগল প্রভৃতি নানা জাতি, নানা সংস্কৃতির মানুষ এই ভারতবর্ষে এসেছে। এরা ভারতবর্ষের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। তাদের স্পর্শে ধন্য হয়েছে এদেশ। ভারতবর্ষ যেন হয়ে উঠেছে বিশ্ব মানবতার মিলনক্ষেত্র, যেখানে ঘুচে গেছে ধর্ম বর্ণের পার্থক্য। তাই কবিতায় ভারত ভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে। তো চলো নেক্সট 2 নম্বরে কি আছে দেখে নিই। 2 নম্বরে আছে আমাদের, মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারততীর্থ কবিতায় কবি ভারতবর্ষকে মহামানবের সাগর তীর বলে সম্বোধন করেছেন। কবি উপলব্ধি করেছেন, সাগরে যেমন বিভিন্ন নদীর ধারা এসে মিলিত হয়, তেমনি কালস্রোতে আর্য, অনার্য, দ্রাবিড়, চীন, শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ প্রভৃতি নানা জাতের মানুষ এই ভারতবর্ষের মাটিতে এসেছে। তারপরে দেখো কি লিখে নিয়েছি। এই সব জাতি নিজস্ব সংস্কৃতি নিয়ে এদেশে আসলেও ভারতবর্ষের সংস্কৃতির সাথে তা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। সৃষ্টি হয়েছে এক ঐক্যবদ্ধ সংস্কৃতির। কবি বলেছেন, এখানে মানুষই হলো প্রধান দেবতা। সেখানে পতিত ও ব্রাহ্মণের কোনো ভেদাভেদ নেই। ভারতবর্ষ যেন এক মহামানবের মিলন সাগর। সেই সাগরকে কবি মহামানবের সাগর তীর বলেছেন। 3 নম্বর দেখো, ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে কবিতা থেকে এমন একটি পংক্তি উদ্ধৃত করো। পংক্তিটি হলো, ধ্যান ও গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। এটা আমি তোমাদের যখন বিষয়বস্তুটা পড়েছিলাম তখন আমি বলেছিলাম, একদম দেখবে শুরুতে 5 নম্বর যে লাইনটা, সেই লাইনটা। 4 নম্বরে আছে দেখো, ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল, তাদের পরিণতি কি ঘটল? অতীতে শক, হুন, পাঠান, মোগল প্রভৃতি জাতীয় ও বিদেশি শক্তি ভারতবর্ষকে পদানত করতে এদেশে এসেছিল। এখানে এসে তারা সবাই এক দেহে লীন হয়ে গিয়েছিল। আমাদের সভ্যতার মাঝে তারা নিজেদের মিশিয়ে দিয়েছিল। তারপরে দেখো 5-এ কি আছে, পশ্চিমে আজি খুলিয়াছি দ্বার। উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? এমন পরিস্থিতিতে কবি অন্বিষ্ট কি? উদ্ধৃত অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারততীর্থ কবিতা থেকে গৃহীত। শিল্প বিপ্লবের ফলস্বরূপ পশ্চিমী দেশগুলি বিজ্ঞান, প্রযুক্তি, বাণিজ্য ও যুক্তিবাদ নিয়ে সমগ্র বিশ্বের সামনে নতুন দিগন্ত খুলে দিয়েছিল। নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে সভ্যতার পট পরিবর্তন করে সারা বিশ্বকে তারা অবাক করে। সভ্যতার এই নবরূপের পরিস্থিতির কথাই এখানে বলা হয়েছে। কবির মতে ভারতবর্ষের উচিত তার মানবতাবাদ, ব্রহ্মদর্শন, অধ্যাত্ম চেতনা ও সুস্থ সাংস্কৃতিক ঐতিহ্যকে পাশ্চাত্যের সামনে তুলে ধরা, যাতে দান প্রতিদানের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্য মিলিত হয়ে মানব সভ্যতার রূপকে উন্নততর করে গড়ে তুলতে পারে। নেক্সট 6 নম্বর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। কোন সুরের কথা বলা হয়েছে? তাকে বিচিত্র বলার কারণ কি? কেনই বা সে সুর কবির রক্তে ধ্বনিত হয়? যারা গিরি মরুপথ অতিক্রম করে বিজয়ের জয়গান গেয়ে কলরব করতে করতে ভারতে প্রবেশ করেছিল, তাদের সুরের কথা বলা হয়েছে। যেহেতু সেই সুরে অনেক মানুষের নানান ধ্বনি রয়েছে, তাই তাকে বিচিত্র বলা হয়েছে। এগুলো কিন্তু আমি এখানে অ্যান্সারগুলো লিখেছি। আমি কিন্তু যখন এটা
বুঝিয়েছিলাম কবিতাটা, তখন কিন্তু লাইন ধরে ধরে আলোচনা করা আছে, তো কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো বা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে চেক করে নিতে পারো। কবি এখানে ভারতবর্ষের সাথে একাত্ম অনুভব করেছেন, তাই কবির রঙে বহু মানুষের মিলনে সেই বিচিত্র সুর ধ্বনিত। তারপরে দেখো, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি, কবিতার বেজে ওঠার প্রত্যাশী কেন? পুরাণ কাহিনী মতে রুদ্রবীণা হলো ভগবান শিবের বীণা। এটা এক ধরনের বাদ্যযন্ত্র। রুদ্রবীণা হলো ধ্বংসের প্রতীক। কবি এখানে চাইছেন যারা আজও ঘৃণার বশে ভারতবর্ষ থেকে দূরে রয়েছে, রুদ্রবীণার ধ্বনিতে তাদের সে বাঁধন যেন ভেঙে যায়। তারাও এই মহান ভারতবর্ষে মহামানবের সাগর তীরে উপনীত হবে। তারপরে নেক্সট দেখো ৮। আজ সে ভাগ্যে লেখা, ভাগ্যে কি লেখা? সে লিখন পাঠ করে কবিতার মনে কোন শপথ গ্রহণ করলেন? ভারতবর্ষ এমন এক মহান দেশ যে দেশে ঘটেছে সর্বজাতির মহামিলন, অথচ এই মহান দেশ ইংরেজদের দ্বারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল। শান্ত নিরীহ মানুষকে ভোগ করতে হয়েছিল দুঃসহ অত্যাচার নিপীড়নের যন্ত্রণা। কত তাজা প্রাণ অকালে চিরনিদ্রায় শায়িত হয়েছিল। পবিত্র হোমানলে তাই এখনো জ্বলতে দেখা যায় দুঃখের রক্তশিখা। এই দুঃখ যন্ত্রণার মুহূর্তগুলি আমাদের সহ্য করে যেতে হবে, এটাই আমাদের ভাগ্যে লেখা আছে। ভাগ্যের নিদারুণ লিখন পাঠ করে কবি লজ্জা ভয় মান অপমান দূরে সরিয়ে দুঃসহ ব্যথার অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হতে সকল ভারতবাসীকে আহ্বান করলেন। ৯ নম্বরে দেখো আছে, পোহায় রজনী অন্ধকার রাত শেষে যে নতুন আশার আলোকোজ্জ্বল দিন আসবে তার চিত্রটি কিভাবে ভারততীর্থ কবিতায় রূপায়িত হয়েছে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারততীর্থ কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দৃঢ় প্রত্যয় এই যে প্রজ্বলিত হোমানলে দুঃখের সব রক্তশিক্ষা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। দুঃখের অন্ধকার রাত শেষ হয়ে মুক্তির নবোদিত সূর্যালোকে সূচনা হবে নতুন দিনের। সেই আলোয় মসৃণ হবে জীবনের পথ। বহু প্রাণের বিনিময়ে জন্ম নেবে এক বিশাল প্রাণ। মহামানবের তীর্থসম এই বিপুল নীর ভারতবর্ষে পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত হয়ে জীবনের নতুন আলোয় উচ্ছ্বসিত হয়ে উঠবে। ১০ নম্বরে দেখো আছে, মার অভিষেকে এসো এসো তরা। কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছে? কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? এ কোন অভিষেক? সে অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে? তো দেখো, এখানে কবি আর্য অনার্য হিন্দু মুসলমান ইংরেজ খ্রিস্টান ব্রাহ্মণ পতিত সবাইকে আহ্বান করেছেন। এখানে ভারত মায়ের কথা বলা হয়েছে। এই অভিষেক এক নতুন দিনের নতুন দেশ গঠনের অভিষেক। ভারত মায়ের জয়গানের অভিষেক, এক নতুন ভারততীর্থ গড়ার প্রয়াস। সে অভিষেক দ্বারা সকল ধর্ম জাতি নির্বিশেষে তাদের পরস্পরের হাত ধরার মধ্য দিয়ে ভারতভূমি পবিত্র হবে। ভারতবর্ষ সবার স্পর্শে পবিত্র তীর্থনীরে পরিণত হবে। আজকে আমি এই ১০ নম্বর অবধি আলোচনা করলাম। নেক্সট দিন আমি নেক্সট কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করব।